অন্যের জন্য তিনি হাহাকার করেন, আমাদেরকে, আমাদের এই নেতৃবৃন্দকে তিনি তাগিদ দেন এবং পরিশেষে আমাদের যে সমস্ত মানুষ চিকিৎসাহীন তাদের চিকিৎসার জন্য দিন রাত তিনি ভাবেন, সেই ব্যক্তিটি আমাদের প্রিয় মানুষ জনাব আজিজুল বারী হেলাল। উপস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির এক ঝাঁক যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং বেরখাতা থানা বিএনপি নেতৃবৃন্দ, দিগলিয়ার নেতৃবৃন্দ এবং এ অঞ্চলের যে ইউনিয়ন গুলো রয়েছে সেই ইউনিয়নের নবনির্বাচিত আমাদের প্রতিনিধিবৃন্দ এবং আমার সম্মুখে আজকের এই কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, আমরা একটি কঠিন সময়, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আমাদের প্রধান অতিথি আমাদেরকে কেন্দ্রের বিএনপির যে মেসেজটি, সেই গুরুত্বপূর্ণ মেসেজটি দেবেন। শুধু আমি আজকের এই পরিস্থিতিতে এইটুকুই বলতে চাই, আমরা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে বাংলাদেশের অসংখ্য মানুষ, আজকের তরুণ সমাজ সহ বাংলাদেশের প্রতিটি মানুষই আশা করেন একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের দিকে যখন মানুষ ধাবিত হচ্ছিলেন, বিগত 5ই আগস্টে আপনারা দেখেছেন এইভাবে আমরা বিগত 17টি বছর একসঙ্গে ঈদ পুনর্মিলন করানোর দুঃসাহস আমাদের একটা সময় ছিল না। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলনের ছাত্ররা শহীদ হয়েছিলেন। আপনারা জানেন তখন এই পূর্ব পাকিস্তানের যে আমাদের যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে তখন ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে দেখা যায় 23 বছর পরে 1971 সালেও এই ছাত্র সমাজরাও স্বাধীনতা যুদ্ধে অগ্রগামী ভূমিকা রেখেছিল। তারপরে আপনারা দেখেছেন 90-এর গণ আন্দোলনে এই ছাত্র সমাজরাও তাদের ভূমিকা ছিল অত্যন্ত কঠিন এবং দৃঢ়। তখনকার ছাত্র সমাজের চরিত্র এবং বর্তমান এই ছাত্র সমাজের চরিত্র কিন্তু আমরা এক পালায় মাপতে পারি না। আপনারা জানেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কি করেছে, সংস্কারের নামে যে দীর্ঘসূত্রিতার যে ব্যবস্থা করেছেন, তাতেই এই সংস্কারের মাধ্যমে একটি নতুন দলের প্রসার করেছেন তারা। আমরা জানি আমাদের প্রিয় নেতা মরহুম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে একদলীয় শাসনকে ভেঙে বহুদলীয় গণতন্ত্রে এনেছিলেন। তার সুযোগ্য পুত্র, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যার দিকে চেয়ে আছে বাংলাদেশের অসংখ্য মানুষ, তিনি বলেছেন বাংলাদেশে কোন নতুন দলের আবির্ভাব হলে তিনি স্বাগত জানান এবং আমাদের বিএনপিও তাদেরকে স্বাগত জানায়। কিন্তু এই স্বাগত জানানোর উদ্দেশ্য বর্তমান এই 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু শুধু ছাত্র সমাজ একসঙ্গে ছিল না, তার সঙ্গে বাংলাদেশের আপামর জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য আমরা 17 বছর মাঠে ছিলাম। তারই ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট সরকারের বিতরণ হয়েছে এবং তারা বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বহির্বিশ্বে আমরা পালানোর ব্যবস্থা করেছি। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার অনেক গ্রহণযোগ্যতা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আপনার গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের মানুষ কি চায় সেই দিকে আপনাকে দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানিয়ে আজকের এই পবিত্র ঈদুল আজহায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা আজকের যে সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে
আগামী ডিসেম্বরের মধ্যেই একটি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমরা মনে করি আমার নেতার আদেশে আমাদের কাছে যথেষ্ট। সেই কারণে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই আগামী দিনে ধানের শীষকে কিভাবে আমরা নির্বাচিত করব। এইখানে যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে, আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে যে সমস্ত মা বোনেরা রয়েছে, তাদেরকে আপনারা বললেন ঘরের পাশে বসে এখন থেকে আমাদেরকে এই ক্যাম্পেইন শুরু করতে হবে। আগামী দিনে ধানের শীষকে আমরা জেতানোর জন্য আমাদের প্রিয় নেতা জনাব আজিজুল রহমান হেলালকে আমরা যেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে প্রমাণ করবো, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। আগামী দিনে আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধরা হবে বাংলাদেশ। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘ এক সপ্তাহ ধরে যারা অক্লান্ত পরিশ্রম এবং তার সাথে বিগুড়া থানা বিএনপির নেতৃবৃন্দের পরিশ্রমের ফসল আজকের এই ঐতিহাসিক ঈদ উৎসব। আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিগুড়া থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা, 30 বছর বিএনপি পরিচালিত করছেন সেই কান্ডারি জনাব সাইফুর রহমান মিন্টু এখন বক্তব্য রাখছেন। আমরা দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের টিম নিয়ে, আমাদের থানা বিএনপির সম্মিলিত শক্তি নিয়ে আমরা একটি সুন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। প্রত্যেকে শতভাগ সহযোগিতা করেছে। উদ্দেশ্য, আমাদের নেতা আসবে, জনাব আজিজুল বারী হেলাল আমাদের মাঝে থাকবেন। তাকে নিয়ে আমরা 17 বছর পর মুক্ত বাতাসে, মুক্ত মনে, মুক্ত হওয়ায়, মুক্ত পরিবেশে একটি সুন্দর সমাবেশ, মানুষের একটা মিলন মেলা ঘটাবো। আজকে সত্যি তা হয়েছে, কারণ অত্যন্ত গরমের দিন। 1টা থেকে আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান, যেহেতু ঈদের অনুষ্ঠান আমরা শুরু করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের নেতার জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মার্গন হচ্ছে, নেতা আসছেন, একটু দেরি হয়ে গিয়েছে। আমি আমার নেতার পক্ষ থেকে বিগড়িয়াবাসীর কাছে বিষয়টিকে দেরি হয়েছে অনিচ্ছাকৃত, কিন্তু তখন যদি আসতো এই মাঠে কোনো তিল ধরনের ঠাই ছিল না। যারা সাংবাদিক ভাইয়েরা তারাও দেখেছেন যে এই মাঠে কোনো মানুষ দাঁড়ানোর জায়গাও ছিল না। আমাদের দিগলিয়ার গাজীরহাট, আমাদের দিগলিয়ার বারাকপুর, দিগলিয়ার সেনাটি, সমস্ত জায়গার লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। উদ্দেশ্য, আমাদের আগামী দিনে ধানের শীষের যারা সমর্থক, যারা কর্মী, এদের মিলন মেলা ঘটানো। আমাদের নেতা তাদের মধ্যে থাকবেন, থেকে তাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমরা আমাদের নেতা আজিজুল বারী হেলালের সাথে ছিলাম, আছি এবং থাকবো। তাকে এমপি বানিয়ে ধরে উঠবো ইনশাল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের নেতাকে আমরা কথা দিতে পারি, আমরা আমাদের জীবনের বিনিময় হলো এবার আপনি এমপি হবেন, 13,000 মানুষ শুধু ভোট দেওয়ার ব্যবস্থা হলেন, আপনি আপনার সুনিশ্চিত বিজয়ের জন্য অপেক্ষা করবেন। সে বিজয় আপনার বিজয় না, জনগণের বিজয়, বিএনপির বিজয়, আমাদের বিজয়, সম্মিলিত বিজয়। সেই বিজয় সারা দেশে ধানের শীষে বিজয় হবে ইনশাল্লাহ। আগামী দিন আমাদের হাতছানি দিয়ে ডাকছে, তারেক রহমানকে হাতছানি দিয়ে দেশের মানুষ ডাকছে। প্রধানমন্ত্রী হিসাবে আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেখতে চাই এবং ইনশাল্লাহ আমাদের সে আশা দেশের মাটিতে পূরণ হবে। আজকে কয়েকদিন ধরে আমাদের দিগলিয়ার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দল সহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। কালকে রাত্রে সমস্ত রাত 100 নেতা কর্মী আমার সাথে ছিলেন।
আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য সারা রাত বসে হয়েছে, সমস্ত রাত মানুষ ক্লান্ত। এরপর গাজীরহাট, সুদূর গাজীরহাট, বারাকপুর প্রচন্ড গরমে মানুষ এসে যখন বলেছে আমাদের খেতে দেন, আমরা বাধ্য হয়েছি মাঠ খালি করার জন্য খেতে দিতে, কারণ এই মাঠে প্রচন্ড রোদ, দাঁড়ানোর কোনো জায়গাও ছিল না। যা হোক, আমরা আমাদের প্রোগ্রাম আজকে সুন্দর এবং সাকসেস হয়েছে। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এখন যারা আমাদের সামনে বসে আছে সবাই ক্ষুধার্ত, এরা কেউই এখনো দুপুরে খাবার খায় নাই। এমনকি খুলনা থেকে আমাদের নেতার সাথে আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য, আমাদের যে নেতৃবৃন্দ আসছেন তারাও ক্ষুধার্ত। এই কষ্টের জন্য আমরা দুদলিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের বিষয়টি দেখবেন। আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য 100% সফল না হলেও 80% সফল হয়েছি এবং এরকম ধরনের প্রোগ্রাম এখন থেকে আমরা একটার পর একটা করতেই থাকবো ইনশাল্লাহ, যত সময় আমাদের বিজয়ের হাতের কোথায় না আসে। আমরা আমাদের নেতা আব্দুল বারী হেলালের নেতৃত্বে দিঘলিয়া থানার বিএনপি 100% সুসংহত এবং শক্তিশালী, এবং কোন দুর্বলতা আমাদের ভিতর নাই, এবং আমরা শতভাগ ঐক্য। আমাদের এই সমস্ত জয়েন্ট কনভেনার যারা সদস্য, অঙ্গ সংগঠন, এই 2-3 দিন 100% তারা সময় দিয়েছে। এই যে অর্থ, এটাও আমাদের নেতা কর্মীরা 100% দিয়ে তারা নিজেদের মতো এই অনুষ্ঠান করেছে। এর জন্য এলাকাবাসীর পক্ষ এবং বিএনপির নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রতিজ্ঞার প্রশ্নে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, রূপসা দিগুলিয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল বারী হেলাল একজন বক্তব্য রাখছেন। জনাব আব্দুল বারী হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতার শুরুতে আমি একটু কঠিন করে বক্তৃতা দিব। সৈনিকরা, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমার এই বক্তৃতা অনেকটা একাডেমিক বক্তৃতা হবে, রাজনৈতিক বক্তৃতা দিব না। যারা মোবাইল নিয়ে লাইভ করছেন তারা এমন কোনো অবস্থা সৃষ্টি করবেন না, যেহেতু আমি বলেছি যে আমি স্বাভাবিক রাজনৈতিক ভাষায় বক্তৃতা দিব না, আমি কিছু একাডেমিক বক্তৃতা দিব এখানে। সুতরাং আপনারা আমাকে সুস্থ মতো কথা বলার সুযোগ করে দিবেন। Politics is a such an important matter that is to be left to the politician. মানে কি জানেন যে পলিটিক্স, রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা পলিটিশিয়ানদের কাছে ছেড়ে দিতে হয়। বাংলাদেশে এখন যে রাজনৈতিক অনিশ্চয়তা শুরু হয়েছে, এখানে অনেকে কথা বলছে না, বিদেশ থেকে ভাড়া করে খেলাতে নিয়ে এসছে বাংলাদেশ রাষ্ট্র চালনা করবার জন্য। যারা পলিটিক্সের অভিজ্ঞতা তাদের বিদেশের ডিগ্রি আছে অনেক, লেখাপড়া আছে অনেক, তারা এখন দেশ চালাতে এখানে আমরা ক্রিকেট T20 আমরা ভাড়া করে নিয়ে রাষ্ট্র এখন ব্যক্তিকে দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এই জন্য বলেছি যে রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাজনীতির ক্ষেত্রে পরিচিতি দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 1।
আমাদেরকে এইখানে আমাদেরকে কেউ যদি ভুল করে, কেউ যদি কোনো ভুল করে, আমাদের প্রোগ্রাম শুরুতে আমাদের মধ্যে অনেক অস্থিরতা তৈরি হয়েছিল, তাই না? এখন সেই কথাগুলো বলছি যে কেউ যদি ভুল করে সে খারাপ না। ভুল হলে এমন একটা জিনিস যা মানুষকে পবিত্র করে তোলে, পবিত্রতায় সমৃদ্ধ করে তোলে। আপনারা টমাস আলভা এডিসনের নাম শুনেছেন। ইলেকট্রিক বাল্ব, তারপরে এই যে মোবাইল যে আপনারা ভিডিও করছেন না, শব্দ করছেন, সব টমাস আলভা এডিসনের আবিষ্কার। বিজ্ঞানের সবচেয়ে বেশি অবদান বিশেষ করে লাইটের জগতে, বিদ্যুতের জগতে টমাস আলভা এডিসন। তিনি শুধু ভুল করতেন, তিনি শুধু ভুল করতেন। তার বন্ধু তাকে বললো, তুই এত ভুল করিস, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তখন টমাস আলভা এডিসন বলেছিল যে আমি বারবার ভুল করি, বিধায় আমি নতুন নতুন জিনিস শিখতে পারি। ভুল করতে করতে টমাস আলভা পৃথিবীর অনেক কিছু আবিষ্কার করে পৃথিবীকে বদলে দিয়েছিল, তাই না? আলেকজান্ডার ফ্লেমিং তিনি বারবার ভুল করতে করতে এমন একটা অবস্থা আবিষ্কার করলেন, পেনিসিলিন। যারা ব্যাকটেরিয়ার আঘাতে জর্জরিত হন, যারা ইনফেকশন হয়, তারা কিন্তু পেনিসিলিন কিন্তু পৃথিবীতে চূড়ান্তকারী একটা আবিষ্কার। এই আলেকজান্ডার ফ্লেমিং বারবার ভুল করতে করতে একটা আপনার ব্যাকটেরিয়াল একটা পেনিসিলিন নামক একটি ছত্রাক আবিষ্কার করলেন, যেটা আমরা এই ইনজেকশনটা সবাই জানেন, তাই না? সুতরাং ভুল এমন একটা জিনিস যা মানুষকে নতুন কিছু করার সুযোগ করে, তাই না? আমরা আলবার্ট আইনস্টাইন নিজেই বলেছেন যে ভুল যদি কেউ না করে কখনো, সে কখনো জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ না। তা আমরা যারা দীর্ঘকাল বিএনপি আমরা করি, আমাদের ভুল এখান থেকে নতুন কিছু উঠতে হবে। যেমন আলেকজান্ডার ফ্লেমিং আপনার প্যারিসিন আবিষ্কার করলো, টমাস আলভা এডিসন এই লাইট শব্দ কত কিছু আবিষ্কার করলো, তাই না? আবার প্রথমেই আমি বলেছিলাম যে দেখেন দুধের আর একটা কৌতুকগত উদাহরণ আছে। দেখবেন যদি দুধ, কাউ মিল্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কি হয়? দই হয় না? দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি। এই দই যখন নষ্ট হয়ে যায় সেটা কি হয়? পনির হয়। কার দাম বেশি? পনিরের দাম বেশি না? সুতরাং ভুল হলে, ভ্রান্তি হলে, নষ্ট হলে মানে না তার প্রয়োজন ঘুরে যায়, তার দাম বৃদ্ধি হতে পারে। আমাদের অনেক ভুল হতেই পারে। এখানে এই যে প্রোটোকল ব্রেক করে অনেক সময় বক্তব্য দিলাম, তাই না? অনেক কিছু করলাম। আপনি এরকম বলছি যে প্রথমে একটা কথা বলেছিলাম যে রাজনীতি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা রাজনীতির উপর ছেড়ে দিতে হয়। এর একটা ভালো উদাহরণ আছে। আপনারা শার্লক হোমসের নাম শুনেছেন কিনা জানি না, যারা স্কুল কলেজে লেখাপড়া করেন। শার্লক হোমস একজন বিখ্যাত গোয়েন্দা লেখক, গোয়েন্দা কাহিনী পড়ছেন না? শার্লক হোমস তিনি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে যে কোনো ঘটনা অবজার্ভ করতেন। তিনি খোলা মাঠে তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওয়াটসনকে নিয়ে বসে আছেন। বলছে, ওয়াটসন আকাশের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ? তো ওয়াটসন বলছে, আকাশে অনেক তারা, রাত্রে বসে আছে অনেক তারা, তারা আমেরিকার ইনশাআল্লাহ সুন্দর একটা ঝকঝকে সোনালি সকাল। তখন শার্লক হোমস বলছে, ওয়াটসন আসলে আমাদের তাবুরা ছিল, তাবুরা চুরি হয়ে গেছে। অর্থাৎ তিনি তার গোয়েন্দা দৃষ্টিতে, তিনি তার স্বভাবগত দৃষ্টিতে তিনি দেখছেন যে আকাশটা আসলে আমি দেখতে পাচ্ছি তারাগুলো, কারণ আমার একটা তাবু ছিল, এই তাবুটা একদম চুরি করে নিয়ে গেছে, আমাকে এইটার পলিটিক্সটা আপনাকে এইভাবে ভাবতে হবে। আমি যে এখানে এসে বললাম, যা কিছু বললাম, মৃত্যু ভাই, আমাদের সভাপতি রফিক ভাই, সেক্রেটারি, আরো আমার সবার নাম আপনারা জানেন, এরা যে দৃষ্টিতে বিএনপিটাকে আগামী রাজনীতিটাকে দেখছে, আমাদের সেই দৃষ্টি দেখতে হবে।
তাই না? তাদেরও ভুল হবে, আমারও ভুল হবে। এখন দেখেন, আমরা গত 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করি। 2008 সালে কি আমরা বলিনি যে একটি সুষ্ঠু নির্বাচন দরকার? 2008 সালে বিএনপির প্রার্থীকে এখানে জোরপূর্বক অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আমি সারা বাংলাদেশে এরকম হয়েছে। এরপরে 18 সালের নির্বাচনে আমাদের এখানে ভোট করতেই গিয়ে অর্থাৎ ভোটের যে সংস্কৃতি তারা ধ্বংস করে দিয়েছিল। আমরা 8 সাল থেকে ভোট চাই, ভোট দিতে হবে, সুষ্ঠু নির্বাচন। 24-এর গণঅভ্যুত্থানের পরে সবাই একই কথা বলি, অর্থাৎ ভোট চাওয়া বিএনপির নতুন কোন এজেন্ডা বা নতুন কোন দাবি না। এটা আমাদের ক্রমাগত 2008 সাল থেকে আমরা বলছি। হয় না, দুটো উদাহরণ আমি আপনাদের দেখালাম। আমরা 24-এর গণঅভ্যুত্থানে যখন জয়লাভ করলাম, হাসিনাকে 5 তারিখ ওঠাতে বাধ্য করলাম, তখন আমরা বললাম যে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে এবং সেই ক্ষমতা দিতে হলে যেহেতু নির্বাচনের সমস্ত পরিকাঠামো, নির্বাচনের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হাসিনা ধ্বংস করেছে, এই জন্য নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য সংস্কার, রিফর্মেশন করা দরকার। এই কথা বিএনপি 24-এর গণঅভ্যুত্থানের পরে বলেন। এই কথা বিএনপি সেই 2008 সাল থেকে বলে আসছে যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। বৈরাগের জামানায়, হাসিনার জামানায় যখন সবাই ঘরে লুকিয়েছিলেন, গোপন সংগঠন করেছিলেন, কোনো কথা বলেননি। বিএনপি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বলেছিল সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা। সুতরাং যারা বলেন যে বিএনপি সংস্কার চাই না, তারা আসলে বিএনপি সুনামকে, বিএনপিকে ব্রেক করতে চান, বিএনপির সুনামকে ড্যামেজ করতে চান। আমরাই কোন সংস্কারের কথা উচ্চারণ করেছি। বাংলাদেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তাহলে সেটা বিএনপি করেছে। এই বাংলাদেশ একদলীয় ব্যবসার একটা বন্ধু ছিল না, সেই একদলীয় ব্যবসা থেকে বহু দল করেছে, বিএনপি করেছে। আমাদের করেছে এই বহুদলীয় গণতন্ত্র করেছে। বিধায়ক আজকে নতুন নতুন রাজনৈতিক দল, এই যে আওয়ামী লীগ, আপনি তো বাক্সায় ছিলেন, আপনাকে আওয়ামী লীগ আন্দোলন আমরা করেছিলাম, আপনাকে সাহায্য করলাম। এই যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, আপনারা নিষিদ্ধ ছিলেন, আপনাকে করেছিলাম। এই যে কমিউনিস্ট পার্টি হলো, আপনাকে নিষিদ্ধ ছিলেন, রাজনীতি করার সুযোগ ছিল। এই আজকে নতুন রাজনীতি করো ভাই, তোমরা রাজনীতিটা করো, আমরা গণতন্ত্র রাজনীতি করো। আমাদের আগে কেউ কাজ করেছে, আমরাই তো করেছি। নতুন নতুন পথ, নতুন নতুন মত, নতুন নতুন ফুল, শত শত ফুল, বিএনপি করেছে। তাহলে রাজনৈতিক সংস্কারগুলি আক্ষরিক অর্থে কেউ করে থাকে, বিএনপি করেছে। এবার দেখেন, বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল না, রাষ্ট্রপতি সরকার ছিল না, জানেন সবাই। 1991 সালে বিএনপি প্রথম ক্ষমতায় এসে বলল যে না, রাষ্ট্রপতি শাসিত সরকার না, পার্লামেন্ট শাসিত সরকার, মানে পার্লামেন্টের প্রতিনিধিরা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের সরকার তৈরি করতে হবে, পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট করতে হবে। এর থেকে বড় সমস্যাটা কি হতে পারে আপনি বলেন? এর থেকে বড় সমস্যাটা কি হতে পারে? বাংলাদেশে আজকে চোর, বাটপা, দুর্নীতি, দমন কত কথা বলেন, এর বিরুদ্ধে কেউ কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছে? সেই 72 সাল থেকে দুর্নীতি দমন ব্যুরো, জাতীয় টুকরো জগন্নাথ, সেই দুর্নীতি দমন ব্যুরোকে বিএনপি প্রথম 1991 সালে আমি মনে করতে পারছি না, বিএনপি প্রথম দুর্নীতি দমন কমিশন করে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি করে স্বতন্ত্র একটা সংস্থার মতো সরকারের তার কোনো ক্ষমতা ছিল না।
দুর্নীতি দমন ব্যুরো যদি কারোর বিরুদ্ধে মামলা করে, লোকটা দুর্নীতি করেছে, লোকটা চোরি করেছে, বাটপাড়ি করেছে, সরকারের কাছে মামলা করে দেয় না, তার ইন্ডিপেন্ডেন্স ক্ষমতা রাখবে। সংস্কার যদি কিছু হয়ে থাকে বাংলাদেশে বিএনপি করেছে, অথচ দেখেন এই মাফিয়াতে পালায় গেল, সে করল কি এই দুর্নীতি দমন কমিশনের এত পাওয়ার দেখে সেগুলো যে দুর্নীতি দমন কমিশন যদি কাউকে চোর মারা রাখাই করা তদন্ত করতে চায়, তাহলে হাসিনার কাছে একটা সই নেওয়া লাগে। তিনি তারা দুর্নীতি দমন গুলোকে কিভাবে সংস্কার যদি কিছু হয়ে থাকে তো বিএনপি করেছে। বিএনপি জন্মই তো সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। আপনি বিএনপি জন্মটা যদি লক্ষ্য করেন, দেখেন আমি আজকে এই সবাই আমরা একটা ব্যাগ এবং মহিময় যে আমরা সবাইকে উৎসব শুভেচ্ছা বিনিময় করবো, কিন্তু আমাকে এই রাজনৈতিকতা বলতে বাধ্য করেছে আমি যখন 6 তারিখ রাত্রে ফোনে কথা হতে পারি এই প্রোগ্রামের কথা আমি চিন্তা নিজে উৎসবে আমাদের হঠাৎ আমি রেডিও শুনলাম যে ডক্টর ইউনূস আপনার জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় কি বলেন, শুভেচ্ছা তিনি কি বলেন আমরা সেটা শুনি, তাহলে আমাদেরও কথা বলতে সুবিধা হবে। দেশের প্রধান ব্যক্তি বলছেন দেখি উনি ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরিবর্তে বহু রাজনৈতিক কথা এবং অপ্রাসঙ্গিক কথাও অনেক আনলেন। আপনারা টেলিভিশনের বক্তৃতা ডক্টর ইউনূসের শুনেছেন, তখন আমি চিন্তা করলাম আমাকেও এই ভাষায় কথা বলতে হবে। সেই কথাই আমি ছিলাম যে বিএনপি তৈরি হয়েছে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। আপনারা জানেন যে 1978 সালে বিএনপি 19 দফা কর্মসূচি দিয়েছিল, জানেন না সবাই? আমাদের যে মহাসনদ, তাই না? 19 দফা প্রত্যেকটা দফা বললেন এখনো তার প্রাসঙ্গিকতা রয়েছে। 19 দফায় যে কথাগুলো ছিল, 19 দফা আমাদের প্রত্যেকটা যারা জানেন, তাই না? তাই না? কৃষি বিপ্লব, এই শব্দ এখনো প্রাসঙ্গিকতা রয়েছে না? এটাকে বলা হয় একটা মহাসনদ। এখনো রয়েছে। এই যে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে মামলাটা আমাদের সমস্ত জবাবদিহিতাকে দূর করে নতুন বাংলাদেশ এরপরে আমাদের পরিচয়ের একটা সংকট ছিল। আমি তো বলেছি আমরা কঠিন হবে, সবাই বুঝতে পারবো। আমাদের আত্মপরিচয়ের একটা সংকট ছিল যে আসলে কি আমরা বাঙালি, না আমরা বাংলাদেশি, না আমরা চাকমা, না আমরা পাহাড়ি। কারণ আমাদের এখানে অনেকগুলো বসবাস করে সারা বাংলাদেশ। এই তর্ক যখন শুরু হলো তখন আমাদের নেতা বললেন যে এই দেশের ভৌগোলিক সীমানায় যতই লোক বাস করে, পাহাড়ি হোক, চাকমা হোক, মারমা হোক আর বাঙালি হোক, সবাই আমরা বাংলাদেশ। এর থেকে বড় সংস্কার আছে। অর্থাৎ সংস্কারের প্রক্রিয়ার মধ্যে জন্ম এবং বিএনপি প্রথম রাষ্ট্রকে মেরামত করার জন্য বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যারা পত্রিকা পড়েন, যারা লক্ষ্য করেন, দেখবেন বেগম খালেদা জিয়া প্রথম বলেছিল ভিশন 2030, অর্থাৎ 2030 সাল নাগাদ বিএনপি বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তার একটা রূপকথা রোডম্যাপ তৈরি করেছিলেন। এরপরে যখন হাসিনা তো প্রথমে ছিল স্বৈরাচার, এরপরে স্বৈরাচার টার্ন ইনটু রাজনৈতিক ব্যবস্থায় একটা মূল আলোচনায় যাব। এরপরে হাসিনা টার্ন ইনটু মাফিয়া। এই মাফিয়া যখন পর্যবসিত হল তখন তো বিএনপি 87 দফা দিয়ে বাংলাদেশকে আমরা এইভাবে দেখতে চাই। অর্থাৎ মিশন রিফর্ম হয়ে
সাতাশ দফা হলো। এরপরে যখন অন্য অন্য রাজনৈতিক দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হলো তখন আমরা বললাম যে 31 দফা। আমরা বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চাই তার 31টা পয়েন্ট আমরা দিলাম এবং এই 31টা পয়েন্টকে আমরা বিশদভাবে ব্যাখ্যা করলাম। খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, স্থানে আমরা অনেক সেমিনার করলাম না এবং এও বললাম যে 31 দফা কোন ধর্মগ্রন্থ না, এখানে প্রয়োজন এবং বিয়োজন করা যাবে। আজকে যে জিনিসটা প্রয়োজন আছে আগামী সপ্তাহে তার প্রয়োজনটা নাও থাকতে পারে, সেটা পরিবর্তন হবে। এবং দেখবে যে এই সরকার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সমস্ত সংস্কার প্রস্তাব দিচ্ছে 31 দফার বাইরে কোন সংস্কার প্রস্তাব নেই, সবই 31 দফা করে, তাই না? এখন এই সরকার আপনি দেখলেন তিনি প্রথমে বললেন যে তার কি কি কাজ করা প্রয়োজন। ডক্টর ইউনূস সরকার যারা বক্তৃতা দেখেন যে বলল যে একটা মাফিয়ার বিচার, নির্বাচনী ব্যবস্থা, মাফিয়ার বিচার, সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন বা সংস্কার করা, আর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সংস্কার। এই তিনটি তার ম্যান্ডেট, অর্থাৎ এই তিনটি তার প্রায়োরিটি। জনগণ তাকে, এই সরকারের কোন রাজনৈতিক বৈধতা নেই, এই সরকারের কোন আইনগত বৈধতা নেই, এই সরকারের বৈধতা আছে রাজনৈতিক বৈধতা। জনগণের অভিপ্রায় আমরা সবাই তাকে সমর্থন করি বলে তিনি রাজনৈতিক বৈধতা নিয়ে টিকে আছে। পলিটিক্যাল কোন লিগাল কোন লেজিটিমেসি তার নেই। লিগাল লেজিটিমেসি একটাই আছে, হাইকোর্টে একটা তার বিরুদ্ধে শুরু করা হয়েছিল, সেখান থেকে একটা পর্যবেক্ষণ দিয়েছে, এইটার তার আইনগত ভিত্তি। আর সব হলো জনগণের অভিপ্রায়, মানে পলিটিক্যাল লেজিটিমেসি আছে। সেই পলিটিক্যাল লেজিটিমেসির উপর ভিত্তি করে ডক্টর ইউনূস বলেছিলেন যে তিনি তিনটি কাজ করবেন। একটা হলো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংস্কার, সংবিধানের সংস্কার, আর একটা হলো মাফিয়ার বিচার। কিন্তু আমরা দেখলাম তিনি তার আওতার বাইরে গিয়ে ঈদের সময়, শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বললেন যে বার্মা এবং বাংলাদেশের মধ্যে এখন যে টেনশন তৈরি করার পায়তারা করছে, সেখানে প্যাসেজ বলেন, করিডোর বলেন, চ্যানেল বলেন, এই শব্দ নিয়েও খেলা শুরু করেছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলছে করিডোর, তার নিরাপত্তা উপদেষ্টা বলছেন চ্যানেল, আর তিনি বলছেন আমি সব কিছু বলিনি, আমার এর মধ্যে না। গতকাল বা পরশু দিন ঈদের বক্তব্য তিনি বললেন যে আমাকে মানবিক করিডোর, মানবিক চ্যানেলটা দিতে হবে। আরে ভাই, এই দায়িত্বটা রাজনৈতিক দলের, প্রকৃত সরকারের। আপনি কাকে, কোন দেশকে কি সাহায্য করবেন, কিভাবে করবেন, এটা আপনার সেই ম্যান্ডেট নেই। আপনি নিজেকে স্বীকার করেছেন, তাহলে আপনি এই ম্যান্ডেটের বাইরে যে এই যে তিনি কথাটা বললেন কেন যে মানবিক চ্যানেল, মানবিক করিডোর প্যাকেজ তাকে দিবেন। আপনি যে কোম্পানিকে হ্যান্ডেলিং করার দায়িত্ব দিচ্ছেন, এই ম্যান্ডেটটা জনগণ আপনাকে দেয়নি। এমন একটা কোম্পানিকে আপনারা দিচ্ছেন, আমরা করে দিয়েছি, মার্কিন কোম্পানিটা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এই কোম্পানি, তাকে আপনি বাংলাদেশে নিয়ে এইগুলো করছেন। অর্থাৎ আপনি ম্যান্ডেটের বাইরে যাওয়ার কথা বলছেন। আপনাকে জনগণ বলছে যে আপনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার ফিরে আসবে, মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবে, এই জীবনীয় মানুষ ঠিক করবে তাদের নেতাকে হবে, এই জীবনের মানুষ ভোট দিয়ে ঠিক করবে তাদের নেতাকে হবে। আপনি সেই নির্বাচনী ব্যবস্থাকে একটা ধোঁয়াশার করে রাখবেন। কখনো বলছেন ডিসেম্বর, কখনো বলছেন জুন, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর টু জুন, এক কথায় তিনি লেখেছেন আজকে ডিসেম্বর আর জুন। ঈদের আগের দিন তিনি বললেন যে খুব শুক্র এপ্রিল মাসের প্রথম মাসে। এইবার আপনি দেখেন
আপনি যে এপ্রিল মাসে ভোটটা দিবেন, কি কারণে ডিসেম্বরের আগে দিবেন না, এটার একটা ব্যাখ্যা আমাদের বলা দরকার। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দাবি করেছে, তার সাথে নিবন্ধিত 52 দল দাবি করেছে। আপনি এর আগে একবার মিথ্যাচার করেছেন জাপানে বসে। জাপানে বসে বলে যে একটি মাত্র রাজনৈতিক দল যারা ডিসেম্বরের আগে নির্বাচন চায়। আপনারা বলেন একমাত্র কি একটা দল ডিসেম্বর আগে নির্বাচন চাই, না 52টার বেশি রাজনৈতিক দল নির্বাচন চাই? তাহলে আমরা বুঝতে পারি হয় আপনার কাছে প্রকৃত তথ্য নেই, অথবা আপনি তথ্য গোপন করে কাউকে ড্যামেজ করছেন, কাউকে ভ্যালাইন করছেন। তাহলে তো আপনার নিরপেক্ষতা থাকে না, থাকে। আপনি কেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দিবেন তার একটা ব্যাখ্যা বিএনপিকে দেবেন না? যারা ডিসেম্বরের আগে নির্বাচন চায় তাদের দিবেন না? আপনি বলেছেন ছোট সংস্কার করলে ডিসেম্বরে, বড় সংস্কার করলে ডিসেম্বরের পরে। আপনি আজ পর্যন্ত একটা দৃশ্যমান সংস্কার কি করেছেন? বলেন এই সরকার কোন সংস্কার করেছে? কোন জায়গায় কোনো কিছু করেছে? একটা সংস্কার তারা করেছে, কি যে একটা নতুন শক্তিকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং তাদেরকে প্যাট্রোনাইজিং করে একটি রাজনৈতিক দল তিনি গঠন করতে পারবেন। আমরা এ নিয়ে কোনো বক্তব্য বা কোনো রাগ বিরাগ না, আমরা অভিনন্দন জানাই। নতুন নতুন দলকে আমরা অভিনন্দন জানাই, আপনি এই সংস্কারটা করেছেন। এখন আমরা বলি এপ্রিল মাসে প্রচন্ড তাপমাত্রা, চৈত্র মাস হয়, চৈত্র বৈশাখ মাস হয়, যারা বাংলা মাস সম্বন্ধে জানেন যে এপ্রিল মাসটা চৈত্র বৈশাখের মাস হয়, প্রচন্ড তাপমাত্রা, কালবৈশাখী এবং বিদ্যুতের চমক এত হয় যে বাংলাদেশে আগে বিদ্যুৎ চমকালেও মৃতের হার কম। এখন বিদ্যুৎ চমকালে পত্রিকায় দেখবেন মানুষ মারা যাচ্ছে, তাই না? আপনি ঠিক এই সময়টা এপ্রিল মাসটা যখন প্রকৃতি থাকবে ঠান্ডা, প্রকৃতি থাকবে বিরূপ, তখন আপনি এইটা করবেন। দ্বিতীয় একটা কারণ দেখেন, আপনারা জানেন যে আগামী বছর রোজা শুরু হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে, তাই না? 2 মাস রোজাটা হবে না? রোজার মাসে যদি আপনি নির্বাচনী প্রচার করেন তাহলে নির্বাচনী ব্যয় বাড়বে না কমবে? বাড়বে। আবার বলছেন এবার কিন্তু নির্বাচনী ব্যয় কমতে হবে, কমাতে হবে। আপনি নির্বাচনী ব্যয় করার ব্যবস্থা করে দিচ্ছেন, রোজার মাসে নির্বাচনী প্রচার করছেন, মানুষ ইফতার করবে, তারাবি পড়বে, সেহরি খাবে, দোয়া করবে, জিকির করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। কত কাজ রোজার মাসে, অনেক কাজ আছে। মুসলমান সম্প্রদায় সবচেয়ে বেশি ভিড় থাকে রোজার মাসে, এবং ইবাদত বন্দেগীতে চলে যায় প্রায় 12 ঘন্টা, আর 12 ঘন্টা আপনার ঘুম খাওয়া রাত্রি হবে। এই তো সেই রোজার মাসে যদি আপনি নির্বাচন করতে বলেন তাহলে নির্বাচনী ব্যয় বাড়বেই তো। অথচ বলছে নির্বাচনী ব্যয় এবার কমাতে হবে। কত বড় দেখেন স্বপ্নতি কথা। এবং একটা ঈদ রয়েছে, রোজার পরে ঈদ, অর্থাৎ মানুষ এই ঈদ উৎসবটাকেও নষ্ট করতে পারে। তার মানে কি জানেন? আবার দেখবেন এই মার্চ মাসে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি পরীক্ষা। আপনি এমএ পরীক্ষা বলেন, বিএ পরীক্ষা বলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন, এসএসসি পরীক্ষার যে গুরুত্ব, এসএসসি পরীক্ষার যে উৎসব, অভিভাবকরা চিন্তা করে আমার বাচ্চা আজকে কোনো সরকারি পরীক্ষায় যে উৎসব পরিবেশে বাচ্চার ম্যাট্রিক পরীক্ষাতে কেউ গ্লুকোজ কিনে খাওয়ায়, কেউ কলা কিনে খাওয়ায়, কেউ এক্সট্রা ফ্যাসিলিটি করে বাচ্চাকে। যেই বাচ্চাকে আগে ধমক দিত, এখন সেই বাচ্চাকে মাথায় হাত দিয়ে বাবা গ্লুকোজ খা, বাবা দুধ খা, ডিম খা। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় দেখবেন এত ধমক থাকে। বিয়ে পরীক্ষা দিতেই পারে না, এদের পরীক্ষা একই অবস্থা। সেই পপুলার পরীক্ষা, জনপ্রিয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা হয় বাংলাদেশে মার্চ মাসে। তারপরে ম্যাট্রিক পরীক্ষা কেউ পাস, তাই না? আপনি কি ভাবছেন তিনি এগুলো জানেন না? আপনি জানেন, আপনি বোঝেন, তিনি জানেন না। তিনি এত ব্যক্তিত্ব, তিনি জানেন যে বিদায় যেটা এইখানে দিয়েছে
যে নির্বাচনের টাইম গুনে আসলে এই সমস্ত কারণ বলে আবারও শিফট করা হবে নির্বাচন। অর্থাৎ ক্ষমতার চেয়ারকে তিনি ছাড়তে চান না। আমি টেলিভিশনের বক্তৃতায় অনেক সময় বলেছি যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, অর্থাৎ ক্ষমতার নেশা মদের নেশার থেকেও ভয়ঙ্কর। সেই নেশায় পেয়ে বসল দীর্ঘদিন অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবেন। আপনি যে ডেটটা দিলেন এই ডেটটা তো আপনার বাস্তবসম্মতি হলো না, বাস্তবমুখী হলো না। আপনি কেন এই ডেটটা, অর্থাৎ আপনি আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা জামাতে ইসলাম, বামপন্থী দল, আরো রাজনৈতিক দল, নতুন এনসিপি, আমাদের সবার মধ্যে যদি আনস্ট্যান্ডিং করতে পারেন, একটা গন্ডগোল লাগাইতে পারেন, আপনি নেতা, আপনার অপরাধের আপনি প্রমাণ করতে পারেন, তাই না? আর একটা কথা শুনে রাখেন, আপনার অধৈর্য হচ্ছে, আমি আর একটা প্রসঙ্গ বলে শেষ করবো। যে মৃত্যুবাই বলল তারা কেউ খায় না, আমি কিন্তু সকালে কিছু খাই না। সকালে একটা আপনারা অনেকে রাখি আছেন, যেহেতু আমাদের যুদ্ধে যেতে হবে, নির্বাচনের যুদ্ধে, সেজন্য কষ্ট করতে হবে। আমার জন্য আপনার অসুস্থ এই প্রসঙ্গে আমি আসবো। দেখেন, ইদানিং আমি দেখি টেলিভিশন পত্রিকা, পত্র পত্রিকা দেখবেন বিএনপিকে ব্লেম দেওয়া হচ্ছে যে বিএনপি নাকি ভারতের এজেন্ট। বিশ্বাস করে আপনাদের? না, ভারত বিরোধী রাজনৈতিক করে একমাত্র দল বিএনপি। 24-এর গণঅভ্যুত্থান যখন হলো তখন ভারত কি আমাদের এই অভ্যুত্থানকে ভালোভাবে নিয়েছে? ভারত প্রতিনিয়ত নিরন্তর আমাদের বিরুদ্ধে উৎসাহ বাড়িয়ে যাচ্ছে। তার যে পাপের ছিল হাতেরা, হাতেরা যখন তার হাত বসে বেড়ে গেল তখন দেখবেন একের পর এক গল্প বলা যায় বাংলাদেশ, তাই না? যে ধর্মীয় হত্যা হচ্ছে, রাজনৈতিক হত্যা হচ্ছে, বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে। তখন কেউ কি কোনো প্রতিবাদ করেছে বাংলাদেশ থেকে? একমাত্র দল বিএনপি। ভারতের সমস্ত অ্যাম্বাসিগুলো আমরা ঢাকায় ঘেরাও করেছিলাম। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা অ্যাম্বাসি ঘেরাও করেছিলাম। আপনারা যারা পলিটিক্সটা অবজার্ভ করেন তারা দেখবেন 24-এ গণঅভ্যুত্থানের পরে আমরা ভারতের অ্যাম্বাসি ঘেরাও করেছিলাম। তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা থাকে। আর উল্টা ফেলেন যে আবার দেখেন, যখন ওই যে ভারতের বিজেপি সরকারের অমিত শাহ বলল না যে আপনারা সীমান্ত দিয়ে গেলে বাংলাদেশের পা উপর দিক দিয়ে মাথা নিচে করে রাখবে, বলছে যারা রাজনীতি পত্র পত্রিকা পড়ে দেখছেন না, তখন কোনোবার কোনো প্রতিবাদ করেছিল? বিএনপি বলেছিল সীমান্ত ব্যাপী আমরা রোড মার্চ করেছিলাম। বাংলাদেশের যে সীমান্ত আছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ভারতের এই মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা রোড মার্চ করেছিলাম সীমান্ত ব্যাপী। তাহলে বলে ভারতের সাথে একটা সম্পর্ক থাকে। এবার দেখেন তিস্তা নদী, আমাদের নদী তিস্তা, এই তিস্তা নদী পানির ন্যায্য হিস্যাকরণ ভারত থেকে উড়ানে যে পানিটা চলে আসে, ওরা উড়ানে আমরা ভাবি ওদের ওইখান থেকে পানিটা পড়ে, তাই না? ওরা ওইখানে বাদ দিয়ে আমাদের এই তিস্তা নদীকে শুকিয়ে দিয়ে আমাদের উত্তরাঞ্চল লালগোলা, কুড়িগ্রাম, তারপর রংপুর, গাইবান্ধা এইসব অঞ্চল একটা শুকিয়ে দিচ্ছে। আমাদের বিশাল চলন বিল, যে বিলের উপরে মাছ এবং কৃষি সব শুকিয়ে দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে এমন প্রতিবাদ করলাম তিস্তা পয়েন্টে বিএনপি এই 24-এ গণঅভ্যুত্থানের পরে সমাবেশ করে আমাদের নেতা তারেক রহমান নিজে বক্তব্য দিয়েছে যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক কূটনীতির কাছে আমরা আবেদন জানাচ্ছি ভারতকে আমাদের তিস্তার ন্যায্য পানি হিস্যা দিতে হবে। আর যারা আমাদের বলেন যে আমরা নাকি ভারতের
পক্ষে শক্তি। আপনারা যদি ভারতের বিপক্ষে হন, ভারতের পক্ষে কোনো বিপক্ষে কোনো কথা বলেন না। বরঞ্চ আমি দেখলাম 24শে গণ অভ্যুত্থানের পরে অনেক দল বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা বলেছে না, অনেক দল বলেছে না, বিএনপি কথা বলেছে, বিএনপি এখন আমার বক্তৃতা যে কোন ধরনের ব্রেন গেম খেলা হচ্ছে, কোন ধরনের ব্রেন গেম খেলা হচ্ছে, আমাদেরকে ভারতের প্যাকেজ, ভারতের বোঝা নাকি আমরা বহন করি। আমরা এই দিগলিয়া থেকে বিএনপি প্রস্তুত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। এখানে যদি গোয়েন্দা সংস্থার লোক সাংবাদিকরা থেকে থাকেন, দিগলিয়া বিএনপি প্রস্তুত করছে এই দেশের সবচেয়ে বেশি, এই দেশ নষ্ট হয়ে যায়, এই দেশে নৈরাজ্য থাকুক, এই দেশ অস্থিতিশীল হয়ে যায়, যেটা সবচেয়ে বেশি খেয়ে যায় ভারত চাই। আমাদের ভালো চাই না একমাত্র দেশ ভারত, তাই তো? মানে বিএনপি জনমত হয়েছে বিএনপি ভারতের এগ্রিমেন্ট, আপনি বিএনপিকে বলেন যে ভারত হয়েছে, ভারত চাই বাংলাদেশে অস্থিতিশীল থাকুক, তাই তো? ভারত তো চায় যে বাংলাদেশ অস্থিতিশীল থাকুক, তাহলে ভারত বাংলাদেশকে একটা ক্লাইম সিস্টেম, একটা মফকের রাষ্ট্র বানাতে পারে, যেভাবে সিকিমকে বানিয়েছে, যেভাবে হায়দ্রাবাদকে বানিয়েছে, যেভাবে আপনার কাশ্মীরকে বানিয়েছে, তাই না? ওরা বাংলাদেশকেই বলা দুঃখ চায় যে বাংলাদেশে একটা শক্ত পোক্ত গভর্নমেন্ট থাকুক, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থাকুক। ভারত কখনো চায় না, ভারত তো বাংলাদেশের খারাপ চায়। এখন বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য করে আপনারা তো বাংলাদেশে ভারতের কাছে পয়েন্ট তো আপনি দিয়েছেন, আপনারা যে আমরা যে রাজনৈতিক শক্তিগুলো গণঅভ্যুত্থান করলাম, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক তুলে আপনি আমাদের তৈরি করছেন না, আপনি আমাদের আপনি তো আমাদের বলতেই পারি, কারণ ভারত চাই বাংলাদেশের অস্থিতিশীলতা, আপনিও করছেন বাংলাদেশের অস্থিতিশীলতা, তাই না? আপনি বলেন, কেউ কেউ টেলিভিশনে বলেন যে বিএনপিও নির্বাচন চাই, ভারতও নির্বাচন চাই, বিএনপিও নির্বাচন চাই, সেনাবাহিনীও নির্বাচন চাই, বলে না নাকি? বিএনপি নির্বাচন আজকে থেকে যাচ্ছে। আপনি মনে করে 24শে গণ অভ্যুত্থান যখন হলো, 5ই আগস্ট হলো, 7ই আগস্ট আমরা নয়াপল্টন ঢাকার বিএনপি অফিসের সামনে বড় সমাবেশ করেছিলাম না? সেখানে আমরা দাবি করেছিলাম যে নির্বাচন করতে, তখন অনেকে অনেক গুরু থেকে ঠিক করে গেলে অনেক কথা বলে আপনি কি প্রমাণ হলো নির্বাচনের কারবার শুরু হয়েছে? নির্বাচনের জন্য আজকে থেকে যাচ্ছি না, 5ই আগস্টের পরে 7ই আগস্টের পরে সমাবেশ করে নির্বাচন দিতে হবে। এর আগে 8 সাল থেকে নির্বাচন দিতে হবে, তাই আমি তো বক্তব্য শুনতে বলতাম 8 সালে কিভাবে বিএনপির প্রার্থী এখানে অনলাইনে হারিয়ে দেওয়া হবে, 18 সালে আপনার জন্য থাকতেই দেওয়া হবে, তা আমাকে নির্বাচন আজকে থেকে যাচ্ছি। এখন আমাদের এই যাওয়ার সাথে অন্য কোনো ব্যক্তির বক্তব্য যদি মিলে যায়, তার সাথে আপনি ট্যাগ করে দেবেন, এই খেলা যদি আপনি খেলেন, তাহলে তো আমরাও বলবো ভারত চাই বাংলাদেশের অস্থিতিশীলতা, আপনিও যারা বাংলাদেশের অস্থিতিশীলতা, তাহলে আপনি ভারতের, তাই নাকি? আমরা আমি টেলিভিশনে আরেকটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে না বলার লোক সামনে পাচ্ছি না, আমি জানি আপনারা জবাব দেবো। আমি টেলিভিশনে বলেছিলাম, আমাকে এই প্রশ্নটা ঠিকানা ও করছিল যে আপনাদের বক্তব্য ওদের বক্তব্য বলেছিলাম, দেখেন পৃথিবীতে মহাত্মা আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব, তাই না? এর আগে অনেক কিতাব এসেছে না, বাইবেল, হিন্দু ভাইদের যে বেদ, বেদও কিন্তু অনেক আছে, বেদের কথা, বাইবেলের কথা, পুরাণের অনেক মিলে যায় না? পুরাণের অনেক বক্তব্যের সাথে বেদের বক্তব্য কিন্তু মিল আছে, বাইবেলের অনেক বক্তব্যের সাথে কিন্তু পুরাণের বক্তব্য মিল আছে। যারা ধর্মগ্রন্থ পড়েন, রিসার্চ
গবেষণা তারা এটা জানে। এখন বিলের কথা বাইরের কথা দুলারের সাথে মিলে যায় বলে কি এই তিনটের মধ্যে বলতে পারেন আপনি? তাই না, তাই এই কথা এটা আমি সরকারকে বলতে চাই। আমরা নির্বাচন দাবি করেছি, বহু জায়গায় একটি যৌক্তিক দাবি করেছি। আমাদের এই দাবিকে কেউ যদি যৌক্তিক মনে করে সেটা চাইতেই পারে, তার জন্য আপনাদের ট্যাগ লাগাতে হবে না। ট্যাগ লাগিয়ে কি করছেন যে বিএনপিকে ড্যামেজ করে আপনি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাই না? অন্য কোনো এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই ক্ষুধার্ত, প্রায় 5টা বাজে। আমি আপনাদেরকে আর আর একটা কথা, আগামীতে কিন্তু আমাদের একটা ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে, সেটা ডিসেম্বরের আগেই হবে ইনশাআল্লাহ। এখন এই ভোট যুদ্ধে যদি অবতীর্ণ হতে হয় তাহলে কি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না? আমরা জানি যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, আর সেই রাষ্ট্র পরিচালনার ভাগীরা অংশীদার যদি দিগলিয়ার মানুষকে হতে হয় তাহলে দিগলিয়ার মানুষকে ধানের প্রতীককে জনগণের কাছে যেতে হবে না? জনগণের কাছে বিশেষ করে যেতে হবে না? আওয়ামী লীগ যেভাবে তাদের মাত্রাকে তাদের রাজনীতিকে ড্যামেজ করেছে, আপনারা কি সেই পদ্ধতিতে এগোলে ধানের প্রতীক কি জনপ্রিয় হবে? এখন আপনাকে সবাইকে ঐক্যবদ্ধ করে দেখতে হবে যে দিগলিয়ার স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের উন্নয়ন বিএনপি করবে, এটা অঙ্গীকার। এই যে যারা আমরা দেখছেন সব বিএনপির নেতা, এই সবাই আরো আশেপাশে দাঁড়িয়েছে, সবাই বিএনপির নেতা। আপনারা বিএনপির নেতা, আপনাদের চরিত্র, আপনাদের ব্যবহার, আপনাদের আচার আচরণের উপরে নির্ভর করে ধানের শিশুটি কতটা জনপ্রিয়। আপনারা যদি দুর্ব্যবহার করেন মানুষের সঙ্গে, আপনারা যদি জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো প্রত্যাখ্যাত হবে। সেজন্য আমি বলছি আগামী নির্বাচনটা খুব কঠিন হবে। আপনি ভেবেন না যে আপনি একা নির্বাচন করবেন, ওই দিন চলে গেছে। কিন্তু শক্ত মুক্ত নির্বাচন হবে। মনে রাখতে হবে আমাদের ধানের শীষের পক্ষে সমস্ত রাজনৈতিক দল হয়তো বা প্রার্থী দিবে, সেই প্রার্থীকে আমাকে পরাজিত করতে হবে। এখানে কিন্তু ব্যক্তি প্রার্থী কোনো ব্যাপার না। প্রার্থী বড় কথা না, বড় কথা ধানের শীষ, বড় কথা বিএনপি। বিএনপি ক্ষমতায় যাবে আর দিগলিয়ার লোক ক্ষমতার অংশীদার হবে না। এর থেকে হতাশা, এর থেকে আত্মতা থাকে। আপনারা 17 বছর আন্দোলন করেছেন, মার খেয়েছেন, হামলা করেছে, মামলা জায়গাটা দখল করেছে, যেখানে আপনাদের বসবাস করতে দেখি এক জায়গাটা চা খেয়েছে, বিএনপির বিরাট নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, একটা দোকানে চা খাইতে পারেনি। এখন আপনি বিজয় অর্জন করেছেন, এখন মূল বিজয় হলো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে। রাজনৈতিক দলগুলো প্রধান প্রার্থী, এগুলো কি রাজনৈতিক দল, কোনো এনজিও? রাজনৈতিক দলগুলো চ্যারিটেবল অর্গানাইজেশন। রাজনৈতিক দল হলো রাষ্ট্র পরিচালনা করে, নাকি রাজনীতির উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনা করে? সেই রাষ্ট্র ইনশাআল্লাহ বিএনপি পরিচালনা করবে। আমরা তো জানি যে সুষ্ঠু নির্বাচন, কিন্তু বিএনপি পরিচালনা করলো, কিন্তু দিগলিয়ার মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এতদিনের নীতিটা আপনার মাঠে মারা যাবে না? তখন এই দুয়ারে ওই দুয়ারে সেই দুয়ারে বলতে হবে, ভাই আমরা কিন্তু বিএনপি করতাম, এই দিগলিয়ায় আমরা মামলা দিয়েছি, আন্দোলন করেছি, ভাই তোমাকে চিনলাম না, তাই না? আমরাই যদি অংশীদার হতে পারি তাহলে কি হবে? এই দিগলিয়ার মানুষ, এই খুলনার মানুষ ইনশাআল্লাহ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সবাই খাওয়ার জন্য টেবিলে দয়া করে